আলাইকুম সবাইকে। আজকে আমরা বর্জ্য ও নিষ্কাশন এই অধ্যায়ের শুরুতে যে টপিক দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার মূত্র উৎপাদন ও সৃষ্টি। তো আমরা শুরুতে মূত্র উৎপাদনটা দেখি। মূত্র উৎপাদন মানে হচ্ছে কি, মানে ইউরিয়া উৎপাদন আর কি, ঠিক আছে। তো আমরা রেশন বলতে আমরা কি জানি? রেশন বলতে আমরা জানি হচ্ছে যে কি, অপচিতিমূলক বিপাকের মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করতে হবে। কি বের করতে হবে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এখন আমরা খাবার খাই, যেমন হচ্ছে আমিষ জাতীয় খাবার খাই, হ্যাঁ। তো আমিষ মানে কি? প্রোটিন। তো প্রোটিনের মধ্যে হচ্ছে আমরা অ্যামিন মূলক দেখতে পাই। তো অ্যামিন মূলকের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। তো দেখো, আমিষ জাতীয় যখন হচ্ছে খাবার খাই, হ্যাঁ, ওইখানে হচ্ছে অ্যামিন মূলক হচ্ছে গ্রুপ আছে, হ্যাঁ। তো এক্ষেত্রে হচ্ছে কি, নাইট্রোজেন আছে। যখন হচ্ছে এটা খাবো তখন এটা অবশ্যই প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, হ্যাঁ, প্রোটিওলাইটিক এনজাইম, হ্যাঁ, প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা হচ্ছে সেটা কি ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করতেছে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এই যে প্রসেসটা, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড পরিণত হচ্ছে, এটা তোমার পরিপাক নালীতে ঘটে, হ্যাঁ, পরিপাক নালীতে ঘটে। এতটুকু পরিপাক নালীতে ঘটে। কিসে ঘটে? পরিপাক নালী। বুঝছো কিনা? আচ্ছা, তারপর এই অ্যামিনো অ্যাসিডটা কোথায় আসে? যকৃতে আসে। কেন আসে? কারণ আমরা জানি যকৃতে হচ্ছে মূলত ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। এখন যতগুলো প্রসেস হবে সবগুলো ইউরিয়াতে হচ্ছে হবে, এখন বিক্রিয়া যতগুলো হবে। এখন এই অ্যামিনো অ্যাসিড যখন অ্যামিনো অ্যাসিডটা কোথায় আসে? সেটা যকৃতে আসে। যকৃতে আসার পর সেখানে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিটো অ্যাসিড প্লাস অ্যামিন তৈরি করতেছে, হ্যাঁ। ডিঅ্যামিনেশন মানে হচ্ছে কি ডিলিট করে দেওয়া, মানে অ্যামিনকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে অ্যামিনকে আলাদা করলে, অর্থাৎ কিটো অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়া তোমার এটিপি তৈরিতে কিটো অ্যাসিড ব্যবহার হয়ে যায়। তো থাকে কি অ্যামিন, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডটা মানে হচ্ছে অ্যামিন মূলকটা থাকতেছে। তো অ্যামিন মূলকটার সাথে যখন হাইড্রোজেনটা যুক্ত হয় তখন কি হচ্ছে দেখো, সেখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। উৎপন্ন অ্যামোনিয়া হচ্ছে তোমার বর্জ্য হিসেবে তৈরি হচ্ছে। এই বর্জ্যের সাথে তোমার কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা আবার বর্জ্য হিসেবে তৈরি হয় কোষ থেকে, বিষয়টা বুঝছি আমরা জারণ প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে কিছু এটিপি কাজে লাগতেছে, হ্যাঁ। এটিপি লেগে সবগুলো হচ্ছে এগুলো একসাথে তোমার হচ্ছে তোমার কার্বামাইল হচ্ছে তোমার কি ফসফেট হচ্ছে তৈরি করতেছে। কার্বামাইল ফসফেট তৈরি করতেছে। ওই কার্বামাইল ফসফেটটা তোমার কি করতেছে, তোমার এই যে তোমার একটা চক্র, দেখো চক্রটা দেখাই, এখানে হচ্ছে কার্বামাইল ফসফেট, এগুলো একসাথে কার্বামাইল ফসফেট, এগুলো হচ্ছে যখন এখানে সংযুক্ত হচ্ছে তখন সেখানে তার কার্বামাইল ফসফেটটা সাইট্রুলিন, হ্যাঁ, সাইট্রুলিন এসিডে পরিণত হচ্ছে। তারপরে সেখান থেকে সাইট্রুলিনটা হয়ে যাচ্ছে তোমার আর্জিনিন। আর্জিনিন হওয়ার পর আর্জিনিন থেকে তোমার যখন হচ্ছে অ্যামোনিয়াটা অর্থাৎ ইউরিয়াটা, হ্যাঁ, ইউরিয়াটা যখন আলাদা হয়ে যায়, হ্যাঁ, তখন হচ্ছে সেখানে আবার সেটা হয়ে যাচ্ছে অর্নিথিন চক্র, অর্নিথিন হয়ে যাচ্ছে। এই পুরো প্রসেসটা হচ্ছে অর্নিথিন চক্র। আর এই প্রসেসটা হচ্ছে ঘটতেছে কোথায়? ঘটতেছে হচ্ছে আমাদের যকৃতে, হ্যাঁ, যকৃতে। তাহলে কি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে। তো যখন ইউরিয়াটা তৈরি হচ্ছে তারপরে কি হবে? ইউরিয়াটা হচ্ছে তোমার কোথায় যাবে বলো তো? ইউরিয়া যাবে হচ্ছে তোমার রক্তের মাধ্যমে হচ্ছে যাচ্ছে তোমার কিডনিতে যাচ্ছে, হ্যাঁ, মানে বৃক্কে যাচ্ছে। তো যখন বৃক্কে যাবে তারপর হচ্ছে কি হবে? এখন মূত্র সৃষ্টির প্রক্রিয়াটা আমরা দেখব। তারপরে ইউরিয়াটা আমরা উৎপন্ন করার হচ্ছে মেইন লক্ষ্য ছিল, আমরা ইউরিয়া উৎপন্ন করছি। এখন হচ্ছে মূত্র কিভাবে সৃষ্টি হচ্ছে এটা দেখব। আচ্ছা, এই ইউরিয়াটা যখন হচ্ছে বৃক্কে যাবে তখন কি হচ্ছে আমি এখন প্রসেসটা দেখাবো। দেখো, এখন ইউরিয়াটা যখন তোমার বৃক্কে যাচ্ছে, আচ্ছা, এখানে আমরা আবার হচ্ছে চিত্রটা দেখি ন্যাফ্রনের।
এটা ছিল হচ্ছে নেফ্রনের চিত্র। তো আমরা জানি হচ্ছে এটা অ্যাফারেন্ট আর্টেরিয়াল, এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে তোমার নিকটবর্তী প্যাচারনালিকা, এটা হচ্ছে হ্যান্ডলিন লুপ, এটা হচ্ছে ডিস্টাল প্যাচারনালিকা, আর মানে দূরবর্তী প্যাচারনালিকা, আর এটা হচ্ছে তোমার সংগ্রাহী নালিকা। গত লেকচার হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করছি। এখন তোমার হচ্ছে কি হচ্ছে, এখন যখন মূত্র সৃষ্টি হবে তখন তিনটে বিষয় ঘটে এখানে। দেখো, মূত্র সৃষ্টি, হ্যাঁ তিনটে বিষয় ঘটে। একটা হচ্ছে অতি পরিশ্রবণ, অতি পরিশ্রবণ করা, হ্যাঁ, বা আলট্রাফিল্ট্রেশন, আর টিউবিউলার পুনঃশোষণ, টিউবিউলার পুনঃশোষণ, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার সক্রিয় ক্ষরণ বা টিউবুলার ক্ষরণ। আচ্ছা, তো দেখো অতি পরিশ্রম বিষয়টা আমি বলি। যখন হচ্ছে এখানে অ্যাপারেন্ট ধমনী দিয়ে মানে হচ্ছে আর্টেরিয়াল দিয়ে হচ্ছে যখন ব্লাডটা আসে, তখন এখানে হচ্ছে কৈশিক জালিকাতে একটা চাপ ক্রিয়েট করে, রক্তচাপ ক্রিয়েট করে। সে চাপটা কত থাকে, সেখানে রক্তচাপটা থাকে তোমার গ্লোমেরুলার রক্তচাপটা তখন থাকে কত, 75, হ্যাঁ, মিলিমিটার পারদ থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে যখন হচ্ছে শোনা, এখানে যখন হচ্ছে একটা চাপ ক্রিয়েট করবে, আমরা নিউটনের থার্ড ল অনুসারে আমরা জানি প্রত্যেক, হ্যাঁ, তোমার হচ্ছে ক্রিয়ারে হচ্ছে একটা প্রতিক্রিয়া আছে। এখন যখন এখানে হচ্ছে চাপটা ক্রিয়েট করবে 75 হচ্ছে তোমার হচ্ছে মিলিমিটার পারদ চাপ, তখন এখানে বিপরীত দিক থেকে হচ্ছে আরেকটা হচ্ছে প্রেসার যাবে, সেটা হচ্ছে 50 মিলিমিটার পারদ চাপ। তাহলে 75 মিলিমিটার হচ্ছে পারদ চাপটা হচ্ছে রক্তের চাপ, তাহলে রক্তের চাপ যেহেতু হচ্ছে বেশি, হ্যাঁ, তখন হচ্ছে ইজিলি হচ্ছে কি করতে পারবে, এখানে প্রেসার ক্রিয়েট করে তোমার তরল পদার্থগুলো কি বোমস ক্যাপসুলে চলে আসতে পারবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমরা 75 মিলিমিটার পারদ চাপটা আমরা পাচ্ছি কিসে, রক্তের যে চাপ গ্লোমেরুলাসে, এবং গ্লোমেরুলাসের কর্তৃক সেখানে চাপ দিচ্ছে কত বোমস ক্যাপসুল থেকে, সেটা হচ্ছে 50 হচ্ছে মিলিমিটার পারদ চাপ। তাহলে আমরা কার্যকর চাপটা কত পাচ্ছি, কার্যকর চাপটা আমরা পাচ্ছি হচ্ছে 25 মিলিমিটার পারদ চাপ। হ্যাঁ, এই কার্যকর চাপের কারণে হচ্ছে মূলত তোমার হচ্ছে ফিল্ট্রেশনটা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, এই কার্যকর চাপের কারণে হচ্ছে ফিল্ট্রেশনটা হচ্ছে। যখন ফিল্ট্রেশন হয়ে যখন হচ্ছে ব্লাডটা যখন হচ্ছে তোমার কিসে আসবে, হ্যাঁ, ফিল্ট্রেশন কিন্তু পদার্থগুলো হচ্ছে তরল পদার্থগুলো তোমার নিকটবর্তী প্যাচারনালিকা আসবে, তখন এখানে তো অবশ্যই অসংখ্য মাইক্রোবিলাই থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে এখানে অসংখ্য কোষ থাকে, অর্থাৎ কোষের মধ্যে অসংখ্য হচ্ছে তোমার কি থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। তো মাইটোকন্ড্রিয়া যত বেশি মানে এটিপি বেশি, হ্যাঁ, এগুলো থাকতেছে। পাশাপাশি এখানে হচ্ছে তোমার হচ্ছে ব্যাসেল চ্যানেল থাকতেছে কতগুলা, হ্যাঁ। তো এখানে বাইরে থাকতে হচ্ছে একটা কোষিক নালিকা। এখানে হচ্ছে এখন এখানে যখন আসবে তখন এখানে সক্রিয় শ্বসনটা ঘটবে। আচ্ছা, কেন পুনঃশোষণ বলা হচ্ছে এটা আমি আগে বলি। টিউবুলার কেন পুনঃশোষণ বলা হচ্ছে, যখন আমরা খাবারগুলো খাবো তখন পরিপাক হবে, তারপরে হচ্ছে একবার এখান থেকে শোষিত হয়েছে, ব্লাডের মধ্যে তার প্রয়োজনীয় উপাদানগুলো যাচ্ছে, আরেকবার কিন্তু এখানে আবার কিন্তু এখানে শোষণ করতেছে, হ্যাঁ, মাইক্রোবিলাই দিয়ে। ফিল্ট্রেশন মানে হচ্ছে কি তো যে তরল পদার্থ সেগুলো আবার শোষণ করতেছে, প্রথম একবার শোষণ করছে আবার শোষণ করতেছে। এই জন্য আমরা একে বলবো টিউবুলার পুনঃশোষণের জন্য বলা হচ্ছে পুনঃশোষণ। শোষণ বলে কিন্তু হবে না, ঠিক আছে কিনা? আচ্ছা, তো যখন এখানে সক্রিয় শোষণটা করবে, এটিপি কে কাজে লাগিয়ে, যেটা মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে এটিপি কে কাজে লাগিয়ে আমরা সক্রিয় শোষণটা করতেছে। তারপর হচ্ছে সেখানে অবশ্যই সেখানে পুনঃশোষণটার বিষয়টা আমরা ক্লিয়ার হচ্ছি। তোমার হচ্ছে নিষ্ক্রিয় শোষণও করতে পারে, সেখানে ক্ষরণ করবে কিভাবে, ব্লাড ভেসেল থেকে হচ্ছে কি আসবে, তোমার হচ্ছে বিভিন্ন মেডিসিন বা হচ্ছে পিউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিন, এগুলো এখানে আসে, হ্যাঁ, ক্ষরণের মাধ্যমে। সেই ক্ষরণ যেহেতু হচ্ছে ব্লাড ভেসেল থাকতেছে, ইজিলি হচ্ছে প্রবেশ করতে পারতেছে, মানে হচ্ছে যে কি তোমার হচ্ছে ব্যাসেল চ্যানেল থাকতেছে, এই জন্য তোমার হচ্ছে প্রবেশ করতে পারতেছে, কোথা থেকে, কোষিক তালিকা থেকে সহজে প্রবেশ করতে পারতেছে, ঠিক আছে কিনা? আচ্ছা, তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে তোমার সক্রিয় ক্ষরণ সম্পর্কে বিষয়টা বললাম, আর পুনঃশোষণের বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে বললাম যে তার এখানে যে ফিল্ট্রেশন, তাহলে আমরা কি পাবো, 1 ml পাবো, অর্থাৎ 125 ml যখন ফিল্ট্রেশন করে আসছে, ঠিক কার্যকর চাপটাকে কাজে লাগিয়ে, তারপর হচ্ছে সেখানে হচ্ছে দেখা গিয়েছে যে কি তোমার কি হচ্ছে 124 ml ব্লাড ভেসেলে যাচ্ছে, আবার হচ্ছে 1 ml হচ্ছে ফিরে আসতেছে। এটা হচ্ছে মূলত মূত্র হিসেবে, মূত্র এভাবে হচ্ছে মূত্রের সৃষ্টি হচ্ছে এবং মূত্রনালী দিয়ে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা ছিল হচ্ছে মূত্র তৈরির প্রসেস, তিনটা প্রসেসের মাধ্যমে মূত্র সৃষ্টি হচ্ছে। আর ইউরিয়াটা কিভাবে সৃষ্টি হচ্ছে ভাই, এটা তো বললাম যে ইউরিয়া কিভাবে সৃষ্টি হচ্ছে, বিষয়টা আসলে ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন বলবো তোমার হচ্ছে মূত্রের যে কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। আচ্ছা, দুটো বৈশিষ্ট্য ক্লিয়ার করে দিই। মূত্রের বৈশিষ্ট্য,
মূত্রের বৈশিষ্ট্য হচ্ছে মূত্র হচ্ছে নরমালি কেমন হলুদ বর্ণ। হ্যাঁ, মূত্রের বৈশিষ্ট্য, মূত্র কেমন হলুদ বর্ণ। হ্যাঁ, হলুদ বলতে হচ্ছে তোমার হচ্ছে খড়ের মানে হচ্ছে যে পুরাতন খড়গুলো আছে না, ওই খড়গুলো ভেজালে যে হলুদ, হালকা হলুদ বর্ণের যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে মূত্রের রং। হ্যাঁ, হলুদ বলতেছে গাঢ় হলুদ না, হালকা হলুদ। ঠিক আছে, আচ্ছা, খড়ের বর্ণ, আচ্ছা, হালকা হলুদ। তারপর হচ্ছে মূত্রের হচ্ছে তোমার পিএইচ সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছে 6। হ্যাঁ, নরমালি মানে হচ্ছে মূত্রের হচ্ছে দেখা যাচ্ছে অম্লধর্মী, আবার কখন হচ্ছে আবার ক্ষারধর্মীও দেখা যায়। তোমার হচ্ছে যখন আমরা চিন্তা করব 4.5 থেকে হচ্ছে 8, অর্থাৎ যখন হচ্ছে দেহের মধ্যে অতিরিক্ত অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে তখন হচ্ছে কিডনি সেটাকে কি করবে, বের করে দিবে। আবার ক্ষারের পরিমাণ বেড়ে গেলে আবার হচ্ছে কিডনি সেটাকে বের করে দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মূত্রের মধ্যে আচ্ছা, হলুদ বর্ণ কেন হচ্ছে? ইউরোক্রোম নাম হচ্ছে রঞ্জক পদার্থ থাকার কারণে হচ্ছে মূলত মূত্রের রং হচ্ছে কেমন, হালকা হলুদ বর্ণ, ইউরোক্রোম। বুঝছো কিনা? তারপরে হচ্ছে তোমার মূত্রের হচ্ছে একটা গন্ধ হচ্ছে অ্যারোমেটিক। হ্যাঁ, অ্যারোমেটিক কেন? কারণ হচ্ছে এখানে ইউরিনোড থাকে, ইউরিনোড নামক হচ্ছে পদার্থ থাকে, এজন্য হচ্ছে গন্ধ হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, কখনো কখনো যদি হচ্ছে তোমার হচ্ছে মূত্রনালীতে যখন হচ্ছে ইনফেকশন হয়, ঠিক আছে, তখন ইউরিয়াটা অ্যামিনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে তোমার হচ্ছে গন্ধটা হচ্ছে কি দুর্গন্ধযুক্ত গন্ধ হয়, সেটা হচ্ছে ইউরিয়াটা কি হবে, ইউরিয়া অ্যামিনে কখন পরিণত হবে, যখন সেখানে ইনফেকশন হবে তখন সেটা অ্যামিনে পরিণত হয়ে যায়। তো অ্যামিনের যে গন্ধ, দুর্গন্ধ, সেটা হচ্ছে সৃষ্টি হবে তখন। বুঝছো কিনা বিষয়টা? তো এ ছিল হচ্ছে যে কি তোমার হচ্ছে মূত্রের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর হচ্ছে মূত্রের কিছু অস্বাভাবিক উপাদান বলতে আমরা বুঝাচ্ছি তোমার, এটা নিয়ে আলোচনা করি। দেখো, যখন মূত্রের মধ্যে, হ্যাঁ, মূত্রের মধ্যে যখন তোমার আচ্ছা, মূত্রের অস্বাভাবিক উপাদান, মূত্রের আচ্ছা, যখন হচ্ছে আমাদের হচ্ছে কি হয়, বোমেন্স ক্যাপসুল এবং হচ্ছে গ্লোমেরুলাসে কি হয়, আলট্রাফিল্ট্রেশন হয়, তখন কিন্তু প্রোটিন এবং হচ্ছে যে রক্তকণিকাগুলো আছে না, এগুলো কিন্তু কি আসতে পারে না, আলট্রাফিল্ট্রেশন হয় তোমার হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল আসতে পারে না, এগুলো হচ্ছে কি সাইজে বড় থাকে, এজন্য এগুলো আসতে পারে না। আচ্ছা, যখন হচ্ছে কোনো কারণে তোমার হচ্ছে যে কি তোমার মনে করো কিডনিতে হচ্ছে প্রদাহ সৃষ্টি হলে, হ্যাঁ, বা কোনো কারণে তোমার মূত্র মানে প্রস্রাবের মধ্য দিয়ে, ঠিক আছে, মূত্রের মধ্য দিয়ে তোমার কি হবে, ব্লাড যাবে। হ্যাঁ, তখন আমরা তাকে কি বলবো, হিমাসুরিয়া। হিমাসুরিয়া এটা কেন হয়? এটা হচ্ছে যে কি তোমার বৃক্কের প্রদাহের ফলে হয়। প্রোটিন গেলে তখন আমরা তাকে কি বলবো, প্রোটিন গেলে প্রোটিনিউরিয়া। আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রদাহের কারণে হয়। আর একটা হচ্ছে যে তোমার লিপোসুরিয়া, লিপোনিউরিয়া। আচ্ছা, লিপোনিউরিয়া অর্থাৎ হচ্ছে লিপিডের যখন হচ্ছে প্রবেশ করে, অর্থাৎ মূলত অ্যালকোহল জাতীয় পদার্থ গেলে হচ্ছে মূলত এটা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজ যখন বেড়ে যায় তখন আমরা তাকে কি বলবো, গ্লুকোসুরিয়া। অর্থাৎ হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে এমনটা দেখা যায় যে তোমার হচ্ছে ব্লাডে যখন হচ্ছে কি গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যাবে, হ্যাঁ, তো ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, অবশ্যই হচ্ছে মূত্রের মধ্যে হচ্ছে কি মানে হচ্ছে রাসায়নিক পদার্থ গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, কারণ হচ্ছে ব্লাড থেকে হচ্ছে কি রাসায়নিক পদার্থগুলো আসতেছে নাকি, এর জন্য হচ্ছে বিষয়টা হচ্ছে। তো এটা হচ্ছে কি ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিস, তো এ ছিল হচ্ছে মূত্রের অস্বাভাবিক হচ্ছে কিছু উপাদান। এগুলো হচ্ছে মানে তোমার বৃক্কের মধ্যে প্রদাহের কারণে হতে পারে। হ্যাঁ, এগুলো মূলত বৃক্কের কোনো সমস্যা থাকলে এটা হয় আর কি। তারপরে হচ্ছে আমরা ইউরিক অ্যাসিড এবং হচ্ছে ক্রিয়েটিনিন নিয়ে কথাবার্তা বলবো। ইউরিক অ্যাসিডটা আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে? ইউরিক অ্যাসিড হচ্ছে তোমার
আমরা তো হচ্ছে মাংস খাই না, এগুলো হচ্ছে কোষ। এই কোষের মধ্যে কি থাকে? ডিএনএ থাকবে। তো ডিএনএ যদি থাকে, ডিএনএ হচ্ছে একটা বেসের নাম হচ্ছে কি? বেসের নাম হচ্ছে তোমার হচ্ছে ফিউরিন। এই ফিউরিনটা হচ্ছে তোমার হ্যাঁ ফিউরিনটা কিসে কনভার্ট হয়? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। বুঝছো কিনা বিষয়টা? আর হচ্ছে এখন আমরা জানবো হচ্ছে ক্রিয়েটিনিন নিয়ে। ক্রিয়েটিনিনটা হচ্ছে আমাদের যে মাসল আছে অর্থাৎ পেশির নিচে থাকে ক্রিয়েটিন। হ্যাঁ পেশি, আমাদের পেশির নিচে কি থাকে? ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনটা হচ্ছে তোমার হচ্ছে ক্রিয়েটিনিনে কনভার্ট হয়ে যায়। এক্ষেত্রে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় হচ্ছে ক্রিয়েটিনিনের হচ্ছে নরমাল লেভেলটা হচ্ছে কত? পয়েন্ট হচ্ছে মেলের ক্ষেত্রে কত দেখা যায়? 0.6 হ্যাঁ মিলিগ্রাম পার ডেসিলিটার। 0.6 থেকে হচ্ছে কত? 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কত দেখা যায়? 1.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর যেহেতু হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে মাসেলটা হচ্ছে বেশি, হ্যাঁ এজন্য হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে তোমার ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে একটু বেশি, আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একটু কম। বুঝছো কিনা? তো আসলে ক্রিয়েটিনিন দ্বারা হচ্ছে আমরা বৃক্কের হচ্ছে অবস্থা বুঝতে পারি যে আসলে বৃক্কে কি ঠিকমতো কাজ করতেছে কিনা। হ্যাঁ আমরা এটা দ্বারা হচ্ছে বৃক্কের হচ্ছে রোগ মোটামুটি নির্ণয় করতে পারি। তারপরে এখন আসো আমরা আলোচনা করব অসমোরেগুলেশন নিয়ে। অসমোরেগুলেশনটা হচ্ছে তোমার মানে দেহের সাম্য অবস্থাটাকে বজায় রাখা আর কি। হ্যাঁ অর্থাৎ হচ্ছে তোমার পানি এবং হচ্ছে লবণ, যেমন যে সোডিয়াম বা তোমার পটাশিয়াম, হ্যাঁ ক্লোরাইড, এগুলোর মধ্যে যে একটা সাম্য অবস্থাটা রয়েছে ওই অবস্থাকে বজায় রাখাটা হচ্ছে প্রধান কাজ। এখন অসমোরেগুলেশনটা আপনার কিভাবে হচ্ছে? আচ্ছা মনে করো হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে? তো এক্ষেত্রে কোনো কারণে দুর্ঘটনাজনিত কারণে যদি হচ্ছে ব্লাড যদি বের হয়ে যায়, হ্যাঁ ব্লাড বের হয়ে গেলে কি পানি অবশ্যই পানি ঘাটতি দেখা দেবে, বা কোনো কারণে তোমার হচ্ছে ডায়রিয়া বা হচ্ছে বমি হচ্ছে, হ্যাঁ পানি হচ্ছে কমে যাচ্ছে হ্যাঁ রক্তের মধ্যে। তো পানি কমে গেলে হচ্ছে এই সিগন্যালটা আসে কোথা থেকে? এই সিগন্যালটা আসে তোমার হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে, হ্যাঁ যে আমার ব্লাডের মধ্যে পানি কমে গেছে। হ্যাঁ তো যখন হচ্ছে হাইপোথ্যালামাসে আসবে তখন সেখানে নিউরোসিক্রেশন ঘটে এবং হচ্ছে সেখানে এই সিক্রেশনে কি করবে? পিটুইটারি হরমোনে গিয়ে সেখান থেকে এডিএইচ হরমোন খরিত হচ্ছে। হ্যাঁ তো এডিএইচ যখন হচ্ছে হরমোনটা যখন খরিত হচ্ছে তাহলে হাইপোথ্যালামাসে যাচ্ছে। আচ্ছা দেখো হাইপোথ্যালামাস, সেখান থেকে নিউরোসিক্রেশনের পিটুইটারি গ্রন্থি থেকে তোমার হচ্ছে পিটুইটারি গ্রন্থি, সেখান থেকে কি হচ্ছে? এডিএইচ হচ্ছে হরমোন হচ্ছে খরিত হচ্ছে। এই হরমোনটা আমরা জানি হরমোন যায় হচ্ছে কি ব্লাডের মাধ্যমে, এখন কোথায় যাবে? আমাদের বৃক্কের মধ্যে যাবে। এখন বৃক্কের মধ্যে আবার বৃক্কের একক হচ্ছে নেফ্রন। হ্যাঁ তো যখন হচ্ছে এটা ব্লাডের মধ্যে যাচ্ছে হচ্ছে কোথায়? বৃক্কের মধ্যে যাচ্ছে। তো বৃক্কের মধ্যে যাচ্ছে, বৃক্কের হচ্ছে গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। এখন নেফ্রনের বিষয়টা কি হচ্ছে দেখো। নেফ্রন হচ্ছে আমরা জানি যে এটা তো হচ্ছে বোমাস ক্যাপসুল, আর এখানে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি তোমার হ্যাঁ আচ্ছা সংগ্রাহী নালিকা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ডিস্টাল পাচন নালিকা, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমরা আরো আগে গঠনটা দেখাইছি। আচ্ছা দেখো আচ্ছা এখানে যখন হচ্ছে ফিল্ট্রেশন করবে তারপরে হচ্ছে জায়গায় সংগ্রাহী নালিকাতে আসতেছে, তখন যখন হচ্ছে এডিএইচ হরমোনের যখন হচ্ছে পরিমাণ অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ হরমোনের বেশি পরিমাণ নির্গত হবে, তখন এডিএইচ হরমোনটা সংগ্রাহী নালিকা যেটা আছে ওইখানে হচ্ছে তোমার ব্যাধ্যতা বাড়িয়ে দেয়। হ্যাঁ ব্যাধ্যতা বাড়িয়ে দেবে। ব্যাধ্যতা বাড়িয়ে দিলে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে শোষণ তোমার হচ্ছে এখানে হচ্ছে যে কোষিক নালিকা আছে বা ব্লাড ভেসেল আছে ওইখানে কি হবে? দ্রুত হচ্ছে শোষণ হবে আর কি। তো বেশি পরিমাণে শোষণ হলে তোমার কি হবে? বেশি পরিমাণে মূত্রের পরিমাণ কমে যাবে। মূত্রের পরিমাণ কমে গেলে কিন্তু তার ঘনত্বটা বেড়ে যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু বর্জ্য পদার্থ কিন্তু কমতেছে না। বর্জ্য পদার্থ কিন্তু হচ্ছে লেভেলটা ঠিকই থাকতেছে, কিন্তু পানির পরিমাণ কমে যাচ্ছে, এতে করে মূত্রের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। বিষয়টা বুঝছো কিনা? এই ছিল হচ্ছে তোমার হচ্ছে অসমোরেগুলেশন একটা পয়েন্ট। আর একটা হচ্ছে তোমার সোডিয়াম দিয়ে কাহিনী ঘটে। সোডিয়াম দিয়ে কিভাবে ঘটে বুঝে বিষয়টা। যখন হচ্ছে যে কি তোমার দেহ থেকে হচ্ছে তোমার সোডিয়ামের পরিমাণ হচ্ছে কমে যাবে, হ্যাঁ সোডিয়াম বের হয়ে যাচ্ছে, হ্যাঁ লবণ, তো লবণ আমরা জানি সোডিয়াম যেখানে সেখানে হচ্ছে পানি, সোডিয়ামের সাথে হচ্ছে একটা পানির একটা বন্ধন থাকে, বুঝছো? যেখানে সোডিয়াম যাবে সেখানে পানি যাবে। এখন সোডিয়াম যদি হচ্ছে দেহ থেকে যায়, হ্যাঁ বের হয়ে যায়, তাহলে পানিও বের হয়ে যাবে, হ্যাঁ পানি কনসেন্ট্রেশন কমে যাবে। তো পানি যখন বের হয়ে যাবে তখন হচ্ছে তোমার কি হচ্ছে? তখন হচ্ছে যে কি তোমার এই অ্যানজিওটেনসিন, হ্যাঁ তখন তোমার হচ্ছে অ্যানজিওটেনসিন হচ্ছে দেখি তোমার হচ্ছে 1 কি হবে? অ্যানজিওটেনসিন হচ্ছে 2 তে পরিণত হবে। অ্যানজিওটেনসিন 1 2 তে পরিণত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে
বিষয়টা। আচ্ছা, সোডিয়াম যখন হচ্ছে কমে যাবে, হ্যাঁ, তখন হচ্ছে পানির পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে তোমার হচ্ছে বিষয়টা তোমার হচ্ছে বৃক্কের মধ্যে যে জাক্সটা গ্লোমেরুলাস নামক কোষ থাকে, হ্যাঁ, এই কোষগুলো থেকে হচ্ছে রেনিন হরমোন ক্ষরিত হয়। তো যখন রেনিন হরমোন ক্ষরিত হয়, এই রেনিন হরমোনটা কি করে তোমার হচ্ছে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে পরিণত করে। এই অ্যানজিওটেনসিন 2 টা হচ্ছে তোমার কাজ করে কি তোমার হচ্ছে আমাদের বৃক্কের উপর কি থাকে, আমাদের বৃক্কের উপর থাকে অ্যাড্রিনাল নামক হচ্ছে গ্রন্থি থাকে, হ্যাঁ, ওই অ্যাড্রিনাল নামক হচ্ছে গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হচ্ছে হরমোন হচ্ছে ক্ষরণ করাতে হচ্ছে হেল্প করে, ঠিক আছে। যখন অ্যালডোস্টেরন হরমোনটা ক্ষরিত হবে তখন সেটা কি করে, ওই যে আবার হচ্ছে আমাদের যে ওই নেফ্রন আছে, ওই নেফ্রন হচ্ছে কি করে দূরবর্তী যে প্যাচানো নালিকা আছে, হ্যাঁ, এটাতে দূরবর্তী যে প্যাচানো নালিকা আছে, ওই দূরবর্তী প্যাচানো নালিকায় তখন হচ্ছে অ্যালডোস্টেরনটা যায়, গেলে হচ্ছে সেখানে আবার ব্যর্থতা হচ্ছে বাড়িয়ে দেয়, ফল হচ্ছে তোমার হচ্ছে সেখানে হচ্ছে কি পুনঃশোষণটা হচ্ছে বেড়ে যায়, হ্যাঁ, সোডিয়ামের হচ্ছে কি বিষয়টা তখন হচ্ছে পুনঃশোষণটা বেড়ে যাবে এখানে। তখন হচ্ছে কি ওই অ্যালডোস্টেরন নামক যে হরমোনটা ছিল এখানে হচ্ছে এটা কাজ করবে কোথায়, দূরবর্তী প্যাচানো নালিকায়। আর ওইটা ছিল কোথায়, ওইটা ছিল হচ্ছে তোমার সংগ্রাহী নালিকায়, সেটা ছিল এডিএইচ হরমোনটা, বুঝছো কিনা বিষয়টা। তো এইভাবে হচ্ছে তোমার সোডিয়াম হচ্ছে এবং হচ্ছে পানির যে লেভেলটা, তো সেখানে হচ্ছে আচ্ছা, এখানে যদি সোডিয়াম যদি বেশি পরিমাণে যদি হচ্ছে তোমার ব্লাড ভেসেলে যায় তাহলে কি পানিও যাবে এখানে বেশি, হ্যাঁ। তো বিষয়টা আশা করি বুঝতে পারছো যে তাহলে মূত্রের পরিমাণ কমে যাচ্ছে। আর যদি হচ্ছে কোনো কারণে যদি হচ্ছে দেহের মধ্যে পানির পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, তো তাহলে হচ্ছে উল্টা প্রসেসটা হবে আর কি। তখন হচ্ছে কি মানে হচ্ছে পুনঃশোষণটা হচ্ছে তোমার কম হবে, পুনঃশোষণটা কম হলে মানে শোষণটা কম হবে, শোষণটা কম হলে তোমার হচ্ছে মূত্রের পরিমাণ বেড়ে যাবে, হ্যাঁ, মূত্রের ঘনত্ব কমে যাবে। এভাবে আর কি তোমার হচ্ছে অসমোরেগুলেশন বিষয়টা হয়, অর্থাৎ স্বাভাবিক অবস্থাকে বজায় রাখার প্রক্রিয়া। তারপর হচ্ছে তোমার ডায়ালিসিস প্রক্রিয়াটা কি, ডায়ালিসিস প্রক্রিয়াটা হচ্ছে এটা তোমার বৃক্ক প্রতিস্থাপনের, হ্যাঁ, পূর্ববর্তী যে সকল ট্রিটমেন্ট দেওয়া হয়। ডায়ালিসিসটা হচ্ছে মূলত হচ্ছে এটা একটা নির্মূল চিকিৎসা না, এটা মূলত হচ্ছে তোমার অন্য মানে হচ্ছে বৃক্ক প্রতিস্থাপনের পূর্ববর্তী হচ্ছে ট্রিটমেন্ট। সেক্ষেত্রে হচ্ছে তোমার বৃক্ক প্রতিস্থাপন করতে হলে তো কতগুলো ক্রাইটেরিয়া মানা লাগে। একটা হচ্ছে তোমার ব্লাড গ্রুপ ম্যাচিং হতে হবে, হ্যাঁ, টিস্যু হচ্ছে ম্যাচিং হতে হবে। তারপর তোমার হচ্ছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই কিডনিকে প্রতিস্থাপন করতে হবে, হ্যাঁ, যতদিন পর্যন্ত তুমি হচ্ছে বিষয়গুলো হচ্ছে কি অন্য ব্যক্তির সাথে তোমার মিলবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত হচ্ছে তোমাকে ডায়ালিসিস প্রক্রিয়াটা করা হয় আর কি। এখন ডায়ালিসিসের ক্ষেত্রে একটা হচ্ছে হিমোডায়ালিসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এখন হিমোডায়ালিসিসটা আসলে কি, হিম মানে হচ্ছে আমরা জানি ব্লাড, আর হচ্ছে যে কি তোমার হচ্ছে ডায়া মানে হচ্ছে একটা মাধ্যম, আর হচ্ছে যে কি লাইসিস মানে হচ্ছে কোনো কিছুকে পৃথক করা বা ভেঙে ফেলা, হ্যাঁ। তো তাহলে হচ্ছে হিমোডায়ালিসিস, ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিসটা হচ্ছে তোমার যেটা বললাম যে হিমো তো ব্লাড, আর হচ্ছে ডায়া মানে হচ্ছে মাধ্যম, আর লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা বা হচ্ছে পৃথক করে ফেলা। অর্থাৎ বৃক্কের মধ্যে দিয়ে, অর্থাৎ রক্তের মধ্যে, রক্ত যখন ব্লাডের মধ্যে দিয়ে যাবে তখন বর্জ্য পদার্থকে পৃথক করে, হ্যাঁ, দেহ থেকে বের করার প্রক্রিয়াটা হচ্ছে এটা। আর যেহেতু এখানে আমরা বৃক্ক হচ্ছে নাই, বৃক্কের অল্টারনেটিভ হিসেবে আমরা কি ব্যবহার করবো, সেক্ষেত্রে হচ্ছে একটা মেশিন ব্যবহার করবো, সেটা হচ্ছে ডায়ালিসিস মেশিন, হ্যাঁ। তো ডায়ালিসিস মেশিনটা যখন ব্যবহার করা হয়, হ্যাঁ, তখন হচ্ছে রোগীর হচ্ছে আচ্ছা এর আগে একটা কথা বলি, তোমার হচ্ছে কি করা হয়, তোমার হচ্ছে ইনজেকশনের মাধ্যমে হচ্ছে কি করা, শিরার মধ্যে দিয়ে বিভিন্ন মেডিসিন প্রবেশ করানো হয় এবং হচ্ছে যে কি দেহ থেকে যে ব্লাডটা নেওয়া হয়, তো সেক্ষেত্রে যে নালীটা ব্যবহার করা হয় ওইটার নাম হচ্ছে ক্যাথেটার, হ্যাঁ। তো ক্যাথেটার কি করা হয়, ক্যাথেটার হচ্ছে তোমার হচ্ছে ধমনী থেকে আসলে ধমনীতে আসলে ক্যাথেটারটা সংযোগ করা হয়। তারপর ক্যাথেটারের মধ্যে দিয়ে হচ্ছে তোমার কি ডায়ালিসিস মেশিন যেটা আছে ওইখানে আসবে ব্লাডগুলা। তো ডায়ালিসিস মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, ব্লাডের মধ্যে যে উপাদানগুলো হচ্ছে আছে, যেমন হচ্ছে ব্লাডের মধ্যে হচ্ছে তাপমাত্রা, হ্যাঁ, যে তাপমাত্রা থাকে এখানে তাপমাত্রা সেম রাখা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লাডের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কি সোডিয়ামের যে পরিমাণটা আছে এখানে হচ্ছে কি সোডিয়ামের পরিমাণ সেম রাখা হয়, কারণ এতে করে হচ্ছে তোমার কি ব্লাডের নরমাল যে সোডিয়ামের পরিমাণ থাকার কথা, হ্যাঁ, এখানে হচ্ছে সে ব্যালেন্সটা করা হয়, যাতে করে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু থাকলে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে তোমার ডায়ালিসিস হচ্ছে যে মেশিন রয়েছে ওইখানে হচ্ছে দ্রবণের মধ্যে চলে আসতে পারে, হ্যাঁ। এবং হচ্ছে যে কি এখানে ব্লাডে যে পিএইচ এর মান এখানে হচ্ছে পিএইচ হচ্ছে ঠিক কেমন করা হয়, হ্যাঁ। তারপর হচ্ছে যখন ব্লাডটা হচ্ছে এখানে আসে, হ্যাঁ, তারপর যেহেতু হচ্ছে ব্লাড হচ্ছে যখন বের হয়ে যায় তখন ব্লাড হচ্ছে জমাট বাঁধার একটা কি একটা পসিবিলিটি থাকে। তো ব্লাড হচ্ছে যেহেতু জমাট না বাঁধে এর জন্য হচ্ছে এখানে হ্যাপারিনও ব্যবহার করা হয় হচ্ছে তোমার কিসের মধ্যে, ডায়ালিসিস মেশিনের মধ্যে। হ্যাপারিন কি করে, আমাদের হচ্ছে আমরা জানি হ্যাপারিন হচ্ছে কি করে, হ্যাপারিন হচ্ছে মানে ব্লাডকে হচ্ছে কি জমতে দেয় না, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লাডগুলো হচ্ছে তোমার ফিল্ট্রেশন হয়ে তারপরে আবার কোথায় যাবে, শরীরে হচ্ছে আবার প্রবেশ করানো হয়। তো এ ছিল হচ্ছে তোমার হচ্ছে হিমোডায়ালিসিস কথাবার্তা।
তারপর হচ্ছে যে তোমার পেরিটোনিয়াল ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আলাদা কোনো মেশিনের ব্যবহার করা হয় না, এই ক্ষেত্রে ফ্যাটের মধ্যে হচ্ছে ছিদ্র করে, হ্যাঁ, ওইখানে হচ্ছে মূলত হচ্ছে তোমার হচ্ছে ডায়ালাইসিস যে দ্রবণগুলা, হ্যাঁ, ওইগুলো হচ্ছে এখানে কি ব্যবহার করা হয়। দ্রবণগুলো হচ্ছে কি আসলে পেটের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে অর্ধবাদ্য পর্দা হিসেবে আমরা পেরিটোনিয়াম যে হচ্ছে যে আমাদের যে ডায়াফ্রামের যে পেরিটোনিয়াম যে হচ্ছে যে পর্দাটা আছে না, ওইটাকে অর্ধবাদ্য পর্দা হিসেবে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো তাহলে ইজিলি হচ্ছে কি করতেছে, ইজিলি হচ্ছে যে তোমার হচ্ছে ব্লাডের মধ্যে হচ্ছে যেগুলো অতিরিক্ত পরিমাণে নরমাল লেভেলে থাকার কথা, যেগুলো অতিরিক্ত পরিমাণে আছে, এগুলো হচ্ছে কি বের করে তোমার হচ্ছে কি দ্রবণে চলে আসে। তারপর ওই দ্রবণকে হচ্ছে আবার কি চেঞ্জ করা হয়, আবার নতুন করে দ্রবণ দেওয়া হয়, এভাবে করে প্রক্রিয়াটা চলতে থাকে। দিনে হচ্ছে প্রায় হচ্ছে 4 থেকে 6 বার হচ্ছে প্রক্রিয়াটা করা যেতে পারে। বুঝছো কিনা বিষয়টা? তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস এ নিয়ে আলোচনা। তো আশা করি তোমরা হচ্ছে বিষয়গুলো বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।